আকাশে আজ পূর্ণিমার চাঁদ, চারিপাশে বিভিন্ন রঙের লাইটগুলো আজ সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। কানাত অর্ণর বুক ঘেঁষে বসে আছে, দৃষ্টি দুজনের আকাশ পানে। কাঁচা ফুলের সুগন্ধে শরীর শিরশির করছে কিশোরী কন্যার। অর্ণ আলতো হাতে কানাতের এলোমেলো চুলগুলো কানের কাছে গুজে দিয়ে বলল, আজ আপনাকে ভীষণ সুন্দর লাগছে। কানাত দৃষ্টি নামিয়ে লাজুক হাসল। অর্ণ লম্বা শ্বাস টানল। কিশোরী বউয়ের চুল থেকে গোলাপ ফুলের ঘ্রাণ ভেসে আসছে। কানাত খানিকক্ষণ পর বলল, আপনি এসব কখন করলেন? আমরা না বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠেছিলাম। বাড়িতে না আপনার বিরক্ত লাগে? খুব, কিন্তু আপনি পাশে থাকলে লাগে না। হেসে ফেল। কানাতের পিছ অর্ণের বুকের সাথে লিপটে আছে। সে পেছন থেকে বউকে আলতো করে জড়িয়ে ধরে বলল, আপনি আমার ছোট্ট একটা সংসার, আমার সুখের একটা ঘর। আর আপনি আমার জীবন। দুজনে হালকা শব্দ করে হেসে ফেলল। অর্ণ বলল, এত অবহেলার পরও কেন তুমি আমায় ভালোবাসলে? আপনার প্রতি আল্লাহ নিজেই আমার মনে অনুভূতি তৈরি করে দিয়েছেন, সেই পবিত্র অনুভূতি অস্বীকার করি কিভাবে? সরি। কানাত সোজা হয়ে বসল। অর্ণর চোখে চোখ রেখে আবারও নামিয়ে ফেলল। মৃদু কঞ্চে বলল, অমন করে তাকাবেন না, আমার রুহ কাঁপে। তাই তো চাই। আমার দৃষ্টি হবে তোমার অস্থিরতার কারণ, আমার উপস্থিতি হবে তোমার শান্তির ঘর। কানাতের বুক কেঁপে উঠল। মুখ নামিয়ে রাখলো। গাল রক্তাভ হয়ে উঠেছে। চাঁদের আলো তার কেশরী মুখটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। অর্ণ আলতো করে কানাতের থুতনিটা তুলে দিল। চোখে চোখ রাখতে দুজনের ভেতরে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ল। কানাত লাজুক কঞ্চে বলল, আপনার চোখে আমি কেন বারে বারে হারিয়ে যাই জানেন? অন্য চোচে করে মৃদু হাসি টেনে উত্তর দিল, কারণ ওগুলো তোমার নিজের প্রতিচ্ছবি। আমার চোখে শুধু তুমি আছো, অন্য কারো জায়গা নেই। কানাত কিছু বলতে গিয়েও থেমে গেল। অর্ণ তার কাঁধে মুখ রেখে আস্তে করে বলল, আমার জীবন তো তুমি বোঝান, তোমাকে ছাড়া এই পৃথিবীটা আমার কাছে অর্থহীন। কানাতের চোখ ছলছল করে উঠল। অর্ণ হঠাৎ কানাতের কোলে মাথা রেখে নিচে শুয়ে পড়ল। কানাত মুচকি এসে ছোট ছোট আঙুলগুলো স্বামীর চুলের ভাঁজে রাখতে অর্ণ চোখ বন্ধ করে ফেলল। মনে হচ্ছে কোনো এক রূপকথার জগতে দুজনেই একান্ত সময় কাটাচ্ছে। আশেপাশে কেউ নেই, কোনো অস্থিরতা নেই, ব্যস্ততা নেই, আর না কোনো দুঃখ আছে। অর্ণ চোখ খুলে কানাতের লাল চুকচুকে মুখখানা দেখে পড়ল। আজ তোমাকে কিছু কথা বলবো, তুমি শুনতে চাও? কানাত মাথা নাড়ে। অর্ণ কানাতের এক শক্ত করে তার বুকের উপর চেপে ধরে বলল, এই হাত কোনোদিনও ছেড়ে যাও না, তুমি ছাড়া আমি নিঃস্ব। আমি আমার পরিবারের বড় সন্তান। প্রেম যেমন নিজের অনুভূতিগুলো খুব সহজে প্রকাশ করতে পারে, আমি ঠিক তার উল্টো। আমি নিজেকে তুলে ধরতে পারি না, মুখ ফুটে একটা কথাও বলতে পারি না। এই দেশ ছেড়েছিলাম পড়াশোনার সুবাদে। পড়াশোনা শেষ করে সেখানে একটা ভালো কোম্পানিতে জব নিয়ে শেয়ারদের সাথে মিলে ছোট একটা বাড়ি কিনলাম। যখন নতুন নতুন আমি চাকরিতে জয়েন করলাম, তার কিছুদিন আগে থেকে পড়শির সাথে আমার সম্পর্ক শুরু হয়েছিল। একটা সময় পড়শিও খুব ভালো একটা মেয়ে ছিল, জামা কাপড়েও শালীনতা ছিল বেশ। তখন নতুন নতুন ভালোবাসা অনুভব করেছিলাম। পড়শি যেহেতু ওর খালার বাসায় সেখানেই থাকতো, তাই ডিস্টেন্স নিয়ে কখনো কোনো সমস্যা হয়নি। যখন বছর পেরিয়ে গেল, তখন হলো সমস্যা। ভেরস্কের মতো একটা নোংরা লোকের ফাঁদে পড়ে সে আমায় ঠকালো। তুমি জানো, আমার বিশ্বাস হয়নি পড়শির মতো একটা মেয়ে আমাকে এমন করে ঠকাবে। অর্ণ চোখ তুলে তাকায় কানাতের দিকে। মেয়েটার চোখ ছলছল করছে জলে। সে বলল, তুমি বলো, ভালোবাসা কি ভুল? আমি একজনকে একটা সময় খুব ভালোবাসতাম। এখন সেই মেয়ের প্রতি আমার হৃদয়ে এক বিন্দু পরিমাণ কোনো অনুভূতি নেই। বছরখানেক পর দেশে এসে গ্রামে গিয়ে যখন এক ষোড়শী কন্যাকে দেখলাম, তখন হৃদয়ের এক কোণে কোথাও একটা ভালো লাগা কাজ করেছিল। বারে বারে মনে হচ্ছিল আমি কোনো এক বাচ্চা মেয়ের প্রেমে পড়েছি। আমার এই বিবেক বাধা দিয়েছে হাজারবার। আমি নিজের অনুভূতি কন্ট্রোল রেখেছি। যখন সেই কিশোরী মেয়েটার সাথে আমার বিয়ে হলো, কবুল করলাম তাকে, তখন ভীষণ রাগ হয়েছিল নিজের প্রতি। একটা বাচ্চা মেয়ে নিজের দ্বিগুণ বয়সী এক পুরুষের সাথে কিভাবে সংসার করবে, কিভাবে মানিয়ে নেবে তার সাথে? আমার বারে বারে মনে হয়েছে আমি তোমার ফুলের মতো একটা সুন্দর জীবনকে ধ্বংস করে ফেলেছি। আমি চাইলেই বিয়ের পরের দিন তোমাকে তালাক দিতে পারতাম, কিন্তু ডিভোর্সের বাহানা দিয়ে নিজের কাছে রেখেছিলাম। বিবেক এক কথা বললে আমার এই অবাধ্য হৃদয় অন্য কথা বলেছে। যখনই ভেবেছি তোমাকে মুক্তি দিয়ে দিব, তখনই বুকের তীব্র ব্যথা সৃষ্টি হয়েছে। কত রাত জেগে সিগারেটে ধৌড়িয়েছি আমি নিজেও জানি না। আমি কখনো কল্পনা করিনি এক কিশোরী আমার সর্বনাশের কারণ হবে।
তোমার সাথে শক্ত গলে কেন কথা বলতাম জানো? তুমি মেয়ে বড্ড বেয়াদব, সবসময় আমার পেছু পেছু ঘুর ঘুর করো। তুমি আমি উস্কানি দিলে নিজেকে আটকাবো কি করে? তবুও যত পেরেছে তোমার থেকে দূরে থেকেছে। শেষমেশ ব্যর্থ প্রেমিক হয়ে নিজেকে তোমার সামনে নুইয়ে দিয়েছে, মেলে ধরেছি নিজেকে। অর্ণর চোখের চোখে জমে থাকা জল কায়নাতের যত্ন করে মুছিয়ে দিল। মাথা ঝুঁকিয়ে কপালে ঠোঁট স্পর্শ করে বলল, ভালোবাসা আগেই হয়েছিল লাট সাহেব। আপনি নিজের সাথে সাথে আমাকেও আগুনে জ্বালিয়েছেন। একবার কি বলা যেত না, কায়নাত তোমায় আমি ভালোবাসি? আমি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি তার ধারণা আছে আপনার? ছোট বলে আমার অনুভূতি নেই? কি করে বোঝাই আমার মনের কথা? একটা সমাজে সত্যি চেয়েছিলাম তুমি মুক্তি দিতে। আমার এই জীবনের সাথে জড়িয়ে তোমাকে কষ্ট দিতে চাইনি। অসম প্রেমের গল্প উপন্যাসের পাতায় সুন্দর লাগে, বাস্তবে নয়। আজ আমি ইয়াং, কিছু বছর পর মাথার চুল পাকবে, মুখের চামড়া ঝুলে যাবে, আর সেই সময় তুমি হবে এক যুবতী নারী। আমি চাইলে তোমার সকল চাহিদা পূরণ করতে পারবো না। সময় যখন তোমার দিকে। কায়নাত অর্ণর ঠোঁটে আঙুল চেপে ধরল। কি বাচ্চাদের মতো কথা বলছে অর্ণ। সে নাক মুখ কুচকে বলল, আপনি আসলেই খারাপ। সমাজ কি বললো না বললো সেটা নিয়ে কবে থেকে মাথা ঘামাচ্ছেন আপনি? বাইরের মানুষের কথা আমরা কেনই বা শুনতে যাব? আমি আপনাকে আর আপনি আমাকে ভালোবাসেন, জাস্ট এটুকুই যথেষ্ট নয় কি আমাদের জন্য? আমার আপনি ছাড়া কিচ্ছু চাই না। আপনার বুকের বাঁ পাশে শক্ত করে জড়িয়ে রাখবেন শেষ নিঃশ্বাস অবধি। আমি যেন আমার মরণ আপনার বুকের মাঝে মাথা রেখেই দেখতে পাই। অর্ণ কেমন করে যেন কায়নাতের দিকে তাকিয়ে রইল। কায়নাত হাত দিয়ে অর্ণ সারা মুখে স্পর্শ করতে করতে মৃদু স্বরে বলল, হয়তো আমাদের বয়সের লম্বা একটা গ্যাপ আছে, কিন্তু অনুভূতি তো সেম। বয়সের সাথে হৃদয় কখনো বাধা থাকে না। আপনার বয়স নিয়ে তো আমার কোনো সমস্যা নেই। আমাদের ছোট্ট একটা সংসার হোক। আপনি, আমি আর আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে দিব্যি এই জীবন পাড়ি দিতে পারবো। আপনি আমার হয়ে থাকুন। এ বুকে শক্ত করে জড়িয়ে রাখবো যেন কেউ কখনো আমার থেকে আপনাকে ছিনিয়ে নিতে না পারে। অর্ণব বইয়ের কথা শুনে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। জীবনে আর কি পাওয়ার আছে তার? তাকে বোঝার মতন একটা জীবনসঙ্গী পেয়েছে সে। এর থেকে বড় উপহার হয়? আল্লাহ তাকে সব কিছু দিয়েছে, জীবনে এতটুকুই তো চাওয়া ছিল। সাদা চাদরের উপর বালিশ দুটো ছিল, সেখানে দুজন পাশাপাশি শোলা। অর্ণ কায়নাতকে টেনে নিজের কাছে নিয়ে এলো। অর্ণকে চুপ থাকতে দেখে কায়নাত কিছুক্ষণ চুপ থেকে কথা গুছিয়ে নিল। শুষ্ক ঠোঁট ভিজিয়ে নীরবতা ভেঙে পড়ল। আমার একটা ছোট্ট সংসার চাই। আচ্ছা। আমি চাই আমাদের মাঝে কেউ আসুক। অর্ণ দীর্ঘশ্বাস ফেললো। কায়নাতের মাথায় হাত বুলিয়ে বলল, আসবে, তবে সময় হলে। তোমার সংসার হবে, কোলে ছোট একটা মেয়েও থাকবে, তবে এখন নয়। তুমি আরেকটু বড় হলে। মেয়ে বাবু? মিনি কায়নাত শোভা। একজন আমার রাজ্যের রানী, আরেকজন আমার রাজকন্যা। তাহলে ভালোবাসা কে বেশি পাবে, রানী নাকি রাজকন্যা? আমার রানী আর রাজকন্যা দুজনে আমার জান, কাউকে কম বেশি ভালোবাসবো না। বাচ্চা হওয়ার নাম নেই আর আপনি আপনার মেয়ের কাহিনী শুরু করে দিয়েছেন। আমার একটা ছোট মা হবে, দেখে নেও। কায়নাত মৃদু হেসে অর্ণ সুঠাম দেহটা শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে বলল, আপনাকে একটা চুমু খাই? অনুমতি না দিলে খাবেন না বলছে। কায়নাত মুখ বাঁকিয়ে অর্ণর গলা জড়িয়ে ধরল। অর্ণর দু গালে বেশ কয়েকটা চুমুকে বলল, টেস্ট খুবই বাজে ছিল। আপনার দাড়ি গোঁফ দিয়ে গাল ভরে গেছে। অর্ণ মেয়েটার কথা শুনে ছোট কামড়ে ধরল। বউয়ের কোমর শক্ত করে আঁকড়ে ধরে বলল, এসবই আজীবন সহ্য করতে হবে ম্যাডাম। দুপুর গড়িয়ে যখন বিকেল নামলো তখন নিশা বের হলো বাড়ি থেকে। সার্থকে কল করে সে পাশে একটা ক্যাফেতে আসতে বলেছে। সার্থক খানিকক্ষণ পর এসে হাজিরও হলো। নিশা মুখ ফুলিয়ে রেখেছে, আসার পর থেকে একটা কথাও বলেনি। সার্থক সুযুগল ভাঁজ করে খানিকক্ষণ তাকিয়ে রইল তার ছোট্ট পাখির অভিমানী বদন পানে। সে আর একটু কাছে এগিয়ে এলো নিশার। নিশা চোখ পাকিয়ে তাকালো, সার্থর বুকে ধাক্কা দিয়ে বলল, তুমি কি ঠিক হবে না? ফাইজকে আবার মেরেছো কেন? আমি ওর সাথে কথা বলি এখন। সার্থ মুখ গম্ভীর করলো। খড়খড়ে ডান হাত দিয়ে নিশা ছোট্ট আনন মুঠোয় এনে চোখে চোখ রাখলো, ফিউচিয়ে বলল, কালকে রাতে কথা বলেছে কে? মেসেঞ্জার গ্রুপে ওর সাথে বেশ কয়েকটা কনভারসেশন আছে তোর। তুমি তুমি জানলে কি করে? সার্থ চোয়াল শক্ত হলো, কণ্ঠস্বর নরম ছিল।
নিশা বিদ্যুৎ চোখে স্বার্থের দিকে তাকিয়ে মুখ থেকে স্বার্থের হাত ছাড়ানোর চেষ্টা করলো। স্বার্থ দীর্ঘশ্বাস ফেলে হাতের মাঝে রাখা রাবার ব্যান্ড দিয়ে নিশার খোলা চুলগুলো বেঁধে দিতে দিতে বলল, সোনা, আমি টাইম পাস করার জন্য সম্পর্কে জড়াইনি। আমি আমার নামের মতোই স্বার্থপর। আর যদি প্রসঙ্গ তুই হোস তাহলে তো কোনো কথাই নেই। নিশা স্বার্থর ঠান্ডা কণ্ঠ শুনে শুকনো ঢোক গেল। আশেপাশে একবার চোখ বুলিয়ে নিচু স্বরে বলল, তুমি কি আমাকে সন্দেহ করছো? না। আমার ভয় করছে। কিসের? তুমি তো স্বার্থ নিশার কথা থামিয়ে দিল। কাঁধে হাত রেখে কাছে টেনে নিয়ে শান্ত গলায় বলল, বুকের মধ্যে আগুন জ্বলে সোনা। ফাইজ ছেলেটা তোকে পছন্দ করে এটা তুই জানিস না। তোর সামনে যদি অন্য একটা মেয়ে আমার গায়ে পড়ে কথা বলে, এটা কি তোর ভালো লাগবে? নিশা মাথা নিচে করলো। স্বার্থর হাতে হাত রেখে সেখানে আঁকি বুকি করতে করতে বলল, এক্সাম নিয়ে টুকটাক কথা হয়েছে, এর থেকে বেশি কোনো কথা বলিনি। জানি, কিন্তু ও তো কথা বলার ট্রাই করেছে। তোর নাম্বারে সিম চেঞ্জ করে কল করেছিল। আমি তো জানি না, আননোন নাম্বার থেকে কল এলে আমি রিসিভ করি না। আচ্ছা, স্বার্থ নিশার মাথায় আলতো ঠোঁট ছিঁয়ে বলল, এবার বল পড়াশোনা কেমন চলছে? কাল এক্সাম আছে, মনে আছে আপনার? প্রেম ভাইয়া পড়ায় আর আদিল ভাইয়া পাহারাতে। স্বার্থ হেসে ফেল। নিশার এক গাল টেনে দিয়ে আদুরে কঞ্চে বলল, তোকে কবে কোলে নিয়ে ঘুরবো সোনা? বড় হচ্ছিস না কেন? বিয়ে করে পালকি করে নিয়ে যাবো তোকে আমার বাড়ি। নিশা খিলখিলিয়ে হেসে উঠল। স্বার্থর এক হাত শক্ত করে আঁকড়ে ধরে মাথা ঠেকিয়ে বলল, অসম বয়সের প্রেম কাহিনীগুলো একটু বেশি কিউট বলো। অসম্মানে? কায়নাতার বড় ভাইয়ার অসম বয়স, নিথি আপু আর প্রেম ভাইয়ার অসম বয়স, তোমার আর আমারও অসম বয়সের প্রেম। এবার বলো, আমাদের প্রেম কাহিনীগুলো সুন্দর না? নিশার কথায় স্বার্থ কিছুক্ষণ ফিকুচকে তাকিল, তারপর ছোচির করে অল্প হাসি টেনে বলল, তুই সবকিছু এত ফিলোসফি করে ভাবিস কিভাবে? অসম বয়স মানে তুই কি ভাবিস? আমাদের মধ্যে কোনো ফারাক আছে? আছে তো, তুমি অনেক বড় সিনিয়র, আমার উপর রাগ করো, শাসন করো, আর আমি তো তোমার কাছে বাচ্চা। তুই যদি বাচ্চা হোস তাহলে আমি আজীবনই বাচ্চাকে ভালোবেসে যাব। তাহলে তুমি কি আমায় বাচ্চা ভেবে ভালোবাসো, আসল মেয়ে হিসেবে না? স্বার্থ নিশাকে বুকের সাথে আরো কাছে টেনে আনলো। আস্তে করে ফিসফিসিয়ে বলল, মেয়ে হিসেবেই তো তোর জন্য বুকের মধ্যে আগুন ধরে। বাচ্চা হলে অনুভূতিই তো তৈরি হতো না। লজ্জায় কান গরম হয়ে এলো মেয়েটা। চোখ রাঙিয়ে বলল, ছি, এসব নোংরা কথা কোত্থেকে শিখেছো তুমি? বাজে কথা। শোন নিশা, আমি একবার যখন ভালোবেসে তোকে আমার জীবনে নিয়ে এসেছি, তার মানে তুই আমার পৃথিবী। তোর জায়গা কেউ নিতে পারবে না। তুই চাইলে দূরে থাক, রাগ কর, কিন্তু আমার নামের মতোই আমি তোর জন্য স্বার্থপর। কারোর সাথে ভাগ করতে পারবো না। কেন এত অধিকার ফলাও তুমি? কারণ ভালোবাসা মানে অধিকার, আর অধিকার ছাড়া ভালোবাসা কেবল গল্প হয়, বাস্তব হয় না। তুমি আমাকে বিয়ে করবে সত্যি? স্বার্থ তার হাত নিজের দু হাতের মাঝে মুঠোয় করে ধরে বলল, কেবল বিয়েই করবো না সোনা, তোকে নিয়ে সংসার করব। তোর অভিমান, তোর হাসি, তোর কান্নার সবকিছুর দায়িত্ব নিব। নিশা মুচকি হেসে মাথা ঠেকিয়ে দিল স্বার্থের বুকে। তুমি না মাঝে মাঝে এত মিষ্টি কথা বলো যে আমার সব রাগ গলে যায়। ঠিক এ কারণেই তোকে নিয়ে বাঁচতে চাই। তোর রাগ, হাসি, অভিমান সব মিলেই তুই আমার জীবন। তাহলে আমাদের অসম বয়সের প্রেমটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর, তাই না? স্বার্থ চোখ নামিয়ে নিল, তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। সবচেয়ে সুন্দর, কারণ এটা তুই আর আমি মিলে বানিয়েছি। তোর আর আমার ছোট একটা সংসার। আচ্ছা মা, আমি তো এখন হাঁটতে পারি না, কি তুমি বলো? বাড়িতে সব সময় বসে থাকতে ভালো লাগে? বেরুজ বেগম নুসরাতের কথা শুনে যাচ্ছেন চুপচাপ। মাসফিক চৌধুরী পাশেই মেয়ের কাছে বসে চা খাচ্ছেন। আজ তিনি দুপুরে বাড়ি ফিরেছেন নুসরাত মায়ের কাছ থেকে। কোনো উত্তর না পেয়ে বাবার দিকে তাকালো, বাচ্চাদের মতো আবদার করে বলল, তুমি আমাকে বাইরে নিয়ে চলো না বাবা, আম্মু আমার কথা শুনছে না, দেখছো? মাসফিক চৌধুরী চায়ের কাপ রেখে উঠে দাঁড়ালেন। নুসরাতের হাত ধরে দাঁড় করে বেরুজ বেগমকে বললেন, আমার মেয়েটার একটা কথাও শোনো না তুমি। ছেলে মেয়েদের জন্য আমাকে এখন আরেকটা বিয়ে করতে হবে। বেরুজ বেগম কটমট করে তাকালেন। খবরের কাগজ মুঠোয় নিয়ে বললেন, আজকাল বড্ড কথা ফুটেছে তোমার মুখে। তা ঠিক, মেজর ছেলেটার ভূত ঘাড়ে চেপেছে বোধ হয়।
নুসরাত ঠোঁট চিপে হাসল। বাবার হাত ধরে বাড়ি থেকে বের হলো তৎক্ষণাৎ। আবাসিক এলাকা হওয়ায় সবকিছু নীরব, আশেপাশে মানুষের আনাগোনা থাকলেও পরিবেশ শান্ত। নুসরাত গুটি গুটি পায় বাবার সাথে পা মিলিয়ে হাঁটছে, আর চোখে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, হুম। খারাপ লাগছে হাঁটতে। না আম্মু, অনেকদিন হলো বাইরে এভাবে হাঁটা হয় না। আজ হাঁটো। হাসালেন। বড় ভাইয়া কোথায় আপু? দুদিন হয়ে গেল বাড়িতে নেই। কায়নাতকে নিয়ে ঢাকার বাইরে গিয়েছে। হ্যাঁ, হয়তো 2-1 দিনের পর ফিরবে। নুসরাত মাথা নাড়ালো। শহরের বিকেলটা তখন সোনালি আলোয় ভেসে যাচ্ছে। রাস্তায় ল্যাম্পপোস্টগুলোর আলো এখনো জ্বলেনি। চারপাশ শুধু শান্ত, কিছু গাড়ি আর মানুষের টুকটাক চলচলন। রাস্তার ল্যাম্পপোস্টগুলোর আলো এখনো জ্বলেনি, চারপাশটা শান্ত, শুধু কিছু গাড়ি আর মানুষের টুকটাক চলাচল। নুসরাত বাবার হাত শক্ত করে ধরে হাঁটছে। তার 7 মাসের উঁচু পেটটা পরিষ্কার চোখে পড়ে। ঢিলেঢালা একটা গোল জামা পরে আছে, চুলগুলো হালকা খোপা বাঁধা। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে নিঃশ্বাস ফেলে থেমে যায়, আবার বাবার হাত ধরে ধীরে ধীরে এগিয়ে চলে। মাশফিক চৌধুরী এক হাত দিয়ে মেয়ের হাতে, আরেক হাত দিয়ে তার কাঁধে ভর দিলেন। ক্লান্ত লাগছে আম্মু? নুসরাত মাথা নাড়ল, ঠোঁটে মিষ্টি হাসি খেলে গেল। না বাবা, অনেক দিন পর এমনভাবে বের হলাম তো ভালো লাগছে। মনে হচ্ছে আবার আগের নুসরাত হয়েছি। আগের নুসরাত মানে? যে নুসরাত ছোট্ট শাড়ি গায়ে দিয়ে তোমার হাত ধরে আগে রাস্তায় হাঁটতো, সেই নুসরাত। মনে আছে এখনো? সব মনে আছে বাবা, স্মৃতিগুলো তো আর হারিয়ে যায় না। এখন আমি মা হতে চলেছি, তারপরেও তোমার কাছে আমি সেই ছোট্ট মেয়ে। মাশফিক চৌধুরী মেয়ের মুখের দিকে তাকিয়ে গভীর শ্বাস ফেলেন। সত্যি বলতে কি, তুই মা হচ্ছিস এটা ভেবে আমি কখনো কখনো অবাক হয়ে যাই। আমার ছোট্ট মেয়েটা কেমন করে যেন এত দ্রুত বড় হয়ে গেল। কিন্তু আমি তো বড় হইনি বাবা, তোমার কাছে আমি আজীবন বাচ্চা। দুজনের কথোপকথনের ফাঁকে বিকেলের বাতাস বয়ে যাচ্ছিল। একটা ছোট কফি শপের সামনে দিয়ে তারা হাঁটলো। কাচের ভেতরে হাসি ঠাট্টায় মেতে থাকা কিছু যুবক যুবতী দেখে নুসরাত হালকা দীর্ঘশ্বাস ফেলল। দেখো বাবা, ওরা কত চিন্তাহীন। আমরাও যদি এমন সময় থাকতো। মাশফিক চৌধুরী মেয়ের চোখে দুঃখের রেখা দেখে মাথায় হাত রাখলেন। তোর সময় আছে মা, জীবন শুধু দায়িত্বের নাম না, আনন্দের নামও। তুই মা হচ্ছিস, এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? নুসরাত পেটে হাত রেখে ধীরে ধীরে হাঁটতে লাগলো। সত্যি বাবা, এখানে একটা ছোট্ট প্রাণ লুকিয়ে আছে। ভাবলেই মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী। মাশফিক চৌধুরী তার কথা শুনে আবেগে চুপ হয়ে গেলেন। দূরে কয়েকজন শিশু খেলছে, তাদের হাসি শব্দ ভেসে আসছে। নুসরাত থেমে দাঁড়ালো। বাচ্চাগুলোর খেলা দেখতে দেখতে মৃদু গলায় বলল, আমার সন্তানেরও এমনভাবে খেলতে ইচ্ছে করবে একদিন। আমি কি তাকে পারবো বাবা আমার মতো মুক্তভাবে হাসতে খেলতে দিতে? পারবি। তোকে আমি যেমন শিখিয়েছি, তুইও তোর সন্তানকে তেমনই শিখাবি। নুসরাত বাবার হাত শক্ত করে ধরল, চোখে চিকচিক করে উঠল অশ্রু। আমার যদি কিছু হয়ে যায় বাবা, ওকে তোমরা দেখবে না? বাবা হঠাৎ থেমে মেয়ের মুখের দিকে তাকালেন। তার চোখে কঠিন অথচ কণ্ঠস্বর কোমল। এমন কথা আর কোনোদিন বলবি না। তুই ভালো থাকবি, তোর সন্তান ভালো থাকবে ইনশাল্লাহ। নুসরাত মুচকি হাসল, সামনে পা বাড়িয়ে মৃদু গলায় বলল, জন্ম না দিয়েও তুমি বাবা হয়েছো। আমি কোনোদিন অনুভব করিনি তুমি আমার জন্মদাতা বাবা নাও। জীবন দিয়েও তোমাদের ঋণ শোধ করতে পারবো না বাবা। আল্লাহ কখন ডাক দেন তা তো আমরা জানি না। আমার কিছু হয়ে গেলে আমার সন্তানকে আঁকড়ে রেখো। ওকে বলো তোমার মা তোমাকে ভীষণ ভালোবাসতো। মাশফিক চৌধুরী নীরব হয়ে মেয়ের হৃদয় ভাঙা কথা শুনলেন। তিনি জানেন নুসরাতের জীবনটা বড্ড কঠিন। যাকে ভালোবেসে বিয়ে করলো সেই মানুষটা জঘন্যভাবে ঠকিয়ে এক অন্য নারীতে মত্ত হলো। ছোট্টবেলায় বাবা মা হারিয়ে এতিম হয়ে তাদের কাছে এলো বাড়ির মেয়ে হয়ে। যতই বাবা মায়ের মতো তারা ভালোবাসুক না কেন, জন্ম যারা দিয়েছেন তাদের কমতি পূরণ করা যে অসম্ভব। তিনি কথা বাড়িয়ে আর মেয়ের ক্ষত জায়গায় ক্ষত দিতে চাইলেন না। মেয়ের হাত ধরে
সামনে হাঁটা ধরলেন। গধূলি বিকেলে বাবা আর মেয়ের স্মৃতিতে এক নতুন মুহূর্ত যোগ হলো। নুসরাত আজ চোখে বাবার দিকে তাকে মিষ্টি করে হাসল, অথচ চোখে ছিল জমে থাকা জল। তারা খানিকটা দূরে যেতেই দেখা হলো শেহরের সাথে। শেহর তার মাকে নিয়ে খালার বাসায় গিয়েছিল, পাশেই তার আন্টির বাসা। রাস্তায় নুসরাত আর মাসফিক চৌধুরীর সাথে দেখা হতেই তারা দাঁড়িয়ে গেল। শেহরের মা মাসফিক চৌধুরীকে দেখে সালাম দিলেন, বললেন, এই অসময় মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছেন ভাই? মাসফিক চৌধুরী মেয়ের হাত উঁচিয়ে বললেন, মেয়েটার মন মেজাজ আজকাল ভালো থাকে না ভাবি, তাই ভাবলাম আজ যেহেতু বাড়িতে আছি একটু বাইরে গিয়ে হেঁটে আসি মেয়ের সাথে। মুচকি হেসে মহিলা নুসরাতের দিকে তাকালেন। তুমি ভালো আছো মা? নুসরাত মাথা নেড়ে হ্যাঁ বুঝালো, তারপর বলল, কোথায় গিয়েছিলেন আন্টি? বড় অপুর বাসায় গিয়েছিলাম একটু। তোমরা আমাদের বাড়িতে একদিন এসে ঘুরে যেও। নুসরাত মুচকি হেসে মাথা নাড়ালো। সে নুসরাতের উঁচু পেটটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল। হঠাৎ মুখ ফুসকে বলেই উঠল, তোর বাচ্চা এখনো হচ্ছে না কেন রাত পাখি? নুসরাত হতভম্ব হয়ে শেরের দিকে তাকালো। শেরের মা কেমন অদ্ভুত চোখে শেরের দিকে তাকালেন। মাসফিক চৌধুরী শব্দ করে হেসে উঠল। শেরের কথা শুনে তিনি বললেন, সময় হলে সে আসবে আমাদের মাঝে, এখনো অনেকটা সময় বাকি। নুসরাত দৃষ্টি নত করলো, বাবার হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল, বাবা, আমার ভালো লাগছে না, চলো বাড়ি ফিরে যাই। আমাদের বাড়ি যেয়ে ঘুরে এসো শেহের। আর ভাবি আপনিও যাবেন ভাইকে নিয়ে। আজ আসি, সন্ধ্যা হয়ে এলো প্রায়। তিনি মেয়েকে নিয়ে উল্টো পথে হাঁটা ধরলেন। নুসরাত শুকনো ঢোক গিলে একবার পিছু ফিরে তাকালো, দেখলো শের এই দিকে তাকিয়ে আছে। সে তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নিল, চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানলো। খুব বেশি রাত নয়, 8টা থেকে 9টার মতো বোধ হয়। কানাত ভেজা বালির উপর দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে সামনে। গায়ে অন্যের লম্বাটে একটা কালো রঙের শার্ট আর একটা কালো রঙের তার সালোয়ার। চাঁদের আলোয় ভেসে আছে সমুদ্রের তট। ঢেউ এসে বালির গায়ে আছড়ে পড়ে আবারও গলে যাচ্ছে অদৃশ্যের দিকে। কায়নাত খিলখিল করে হাসতে হাসতে হঠাৎ দৌড়ে গেল সামনে, যেন ছোট্ট এক কিশোরী বউ অকারণে আনন্দ খুঁজে পেয়েছে চারিপাশে। বাতাসে উঠতে থাকা লম্বা চুলগুলো পেছনে ছুটতে ছুটতে তাকে আরো মোহনীয় করে তুলছে। অর্ণ কিছুটা দূরে দাঁড়িয়ে ট্রাউজারের পকেটে হাত গুজে চোখ ভরে তাকিয়ে আছে তার দিকে। সেই দৃষ্টি বড়ই শান্ত অথচ গভীর, যেন কায়নাতের প্রতিটি হাসি প্রতিটি পদক্ষেপ তার বুকের ভেতর খোদাই করে রাখতে চেয়েছে। কায়নাত সমুদ্রের ধারে গিয়ে থেমে হঠাৎ হাত মেলে ধরল। ঢেউ এসে পা ছুঁয়ে দিল। সে আকাশের দিকে তাকিয়ে উচ্ছ্বাস চিৎকার করে বলল, এই সুখ যদি স্বপ্ন হয়, আমি চাই না এই স্বপ্ন কোনোদিনও ভাঙুক। অর্ণ ধীর পদক্ষেপে তার দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে কায়নাতের কোমর জড়িয়ে ধরল পেছন থেকে, কানের কাছে মুখ নিয়ে নিচু স্বরে বলল, স্বপ্ন নয়, বাস্তব। এই সুখ আমি তোমায় দিয়ে গড়ে তুলেছি, আর আজীবন ধরে রাখবো। কিভাবে ধরে রাখবেন? সুখ তো বাতাসের মতো, ধরে রাখা যায়? যে সুখ তোমার থেকে আসে তাকে বুকে আগলে রাখাই যথেষ্ট। কানাত হেসে তার বুকের উপর মাথা রাখলো। কিছুক্ষণ সমুদ্রের শব্দ ছাড়া কোনো কিছুই শব্দ নেই। হঠাৎ সে হাত ফসকে আবারও ছুটতে গেল বালির উপর দিয়ে। অর্ণ এবার সত্যি দৌড় দিল তার পিছু পিছু। কায়নাত খিলখিলিয়ে হেসে পেছনে তাকিয়ে বলল, পারবেন না, ধরতে পারবেন না আমাকে। ধরতে পারবো না মানে? সারা জীবনে তো ধরে রাখতে পারবো। দুজনে বালির উপর ছুটতে ছুটতে শেষে একসাথেই থেমে গেল। ঢেউ এসে ভিজিয়ে দিল তাদের পা। সমুদ্রের হাওয়া দুজনকে জড়িয়ে ধরল অদৃশ্য আলিঙ্গনে। কায়নাত শ্বাস নিতে নিতে হেসে বলল, আপনি পুরো রিসোর্ট বুক করেছেন শুধু আমার জন্য? অর্ণ তার ভেজা চুলগুলো সরিয়ে দিয়ে গভীর অথচ কোমল গলে বলল, হ্যাঁ, আমি চাই না এই সুখের মাঝে অন্য কারো কোলাহল ঢুকে পড়ুক। এই রিসোর্ট, এই সমুদ্র, এই রাত সবসময় শুধু তোমার আর আমার। কায়নাতের চোখ ভিজে উঠল অদ্ভুত আবেগে। সে নরম গলে বলল, এত সুখের ছায়া দেখাচ্ছেন, এই সুখ আদৌ সইবে কি কপালে? অর্ণ তার 2 হাত ধরে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। মৃদুস্বরে বলল, আপনি থাকলে আমি পূর্ণ। যতদিন বেঁচে আছি ততদিন দুঃখের আঁচ লাগতে দিব না। কায়নাত কিছুক্ষণ নীরব থাকলো। ঢেউ ভেঙে আবারও ফিরে গেল সমুদ্রে। তারপর ধীরে ধীরে মাথা নামিয়ে অন্যের বুকে মুখ লুকিয়ে বলল, আমার মনে হয় আমি পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবতী মেয়ে।
অর্ণ চোখ বন্ধ করে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। চারপাশে শুধু সমুদ্রের শব্দ, বাতাসের মিষ্টি শীষ আর চাঁদের আলোয় ভিজে থাকা ভালোবাসা ছিল। অর্ণ গাড়ি চালাচ্ছে চৌধুরী বাড়ির রাস্তায়। তারা আজ ঢাকায় ফিরেছে। কায়নাত ঘুমিয়ে গেছে গাড়িতেই। পেছনের সিটে স্বার্থ মেয়েরের কোলে মাথা রেখে চিপস খাচ্ছে। তারা গুলশান 2-এর থেকে অর্ণর গাড়িতে উঠেছে। স্বার্থ চিপস খেতে খেতে আর চোখে অর্ণকে দেখে বলল, দিনকাল কেমন যাচ্ছে সোনা? বউকে নিয়ে ভালোই তো ঘুরতে শুরু করেছো। অর্ণ বিরক্ত হলো, তবুও শান্ত গলায় বলল, ভালো। তুই কি মানুষ অর্ণ? রোবটের মতো থাকিস কেন? চুপ কর স্বার্থ, মেজাজ খারাপ করবি না। খালি তোর বোনের বিয়েটা করি, তারপর বোঝাবো মজা। খানিকক্ষণ পর চৌধুরী বাড়ি ফিরতে গাড়ি থামলো বাড়ির সামনে। স্বার্থ আর মেয়েরা নেমে যেতেই অর্ণ কায়নাতের গালে হাত রেখে মৃদুস্বরে ডেকে উঠল। কায়নাত। কায়নাত পিটপিট করে চোখ খুলল। অর্ণর দিকে ঘুম জড়ানো চোখে তাকাতেই অর্ণ গাড়ির দরজা খুলে বলল, কায়নাত, আমরা চলে এসেছি, নামো। ওরা বাড়ির ভেতরে আসতে দেখতে পেল বাড়ির সবাই নিচেই উপস্থিত। নিধি, নিশা আর নুসরাত কায়নাতকে টেনে নিয়ে গেল উপরে। অর্ণ নিজের ঘরে গেল ফ্রেশ হতে। স্বার্থ বেলি বেগমের পাশে আদালের সামনে বসেছে। মেয়েরা চুপচাপ আয়মানের সাথে কথা বলছে। স্বার্থ বেলি বেগমের কানে কানে বলল, ডার্লিং, তোমার নাতনিকে আমার ভীষণ পছন্দ। অনুমতি দিলে নিকা করব। বেলি বেগম ছুঁচ পাকিয়ে তাকালেন, কিছু একটা ভাব নিয়ে বললেন, তোমার সাথে কেন বিয়ে দেব স্বার্থ? আমার পুতুলের মতো নাতনিকে তোমার মতো বুড়োর সাথে বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। তুমি চাইলে আমি রাজি আছি বিয়ে করতে। কি বলো ডার্লিং? তোমাকে বিয়ে করলে আমার নিশু সোনার কি হবে? সে সতীন নিয়ে সংসার করবে না? তাহলে তাকে ভুলে যাও। এই অন্যায় আল্লাহ সইবে না ডার্লিং। বেলি বেগম হেসে ফেলেন। স্বার্থ পুরুষালী হাতের মুঠোয় নিয়ে ধীর কণ্ঠে বলেন, বেলি বেগম হেসে ফেলেন। স্বার্থর পুরুষালী হাত মুঠোয় নিয়ে ধীর কণ্ঠে বলেন, নিশা আমায় সব কিছু বলেছে। যদি ভাগ্যে তোমরা দুজন দুজনের জন্য থাকো তাহলে আগলে রেখো ওকে, কখনো কষ্ট দিও না। আমার জান সে। মানুষের প্রেম কাহিনী দেখতে দেখতে চোখ তেতো হয়ে গেল। রং ঢঙের অভাব নেই। প্রেমে পড়ো, তারপর বুঝবি রং ঢং কাকে বলে। ওরে নিশার ঘরে বসেছে সবাই। কায়নাতকে বিছানার মাঝখানে রেখে ওরা তিনজন ঘিরে বসেছে। কায়নাত হতভম্ব হয়ে তিনজনকে দেখে শুকনো ঠোক গিলে বলল, তোমরা আমাকে এই ঘরে নিয়ে এলে কেন? নিধি কায়নাতের গা টেনে দিয়ে বলল, বাবা, জামাই ছাড়া ভালো লাগে না বুঝি? ইস, কি বলো এসব? কোথায় গিয়েছিলে তোমরা? 3 দিন জামাই নিয়ে ঘুরে এলে। লজ্জায় মুখ লাল হয়ে এলো কায়নাতের। চোরা চোখে সবার দিকে তাকে মাথা নিচু করলো সে। নিধি কাজ দিয়ে ধাক্কা মেরে বলল, বল কোথায় গিয়েছিলি? আমি তো চিনি না, কিন্তু একটা রিসোর্ট ছিল। বাবা, কি রোমান্টিক! কি কি করলি সেখানে গিয়ে? আমাদেরও একটু বল। নিধি আপু, এসব বলা যায়? তার মানে কুসকুস হুয়া হে। নিশা বিছানায় মাথা রেখে মুখ বাঁকি পড়ল। কায়নাত আগে বলতো আমার ভাই নাকি আনরোমান্টিক, করলার মতো তেতো, আর এখন দেখো এটা একা সময় কাটানোর জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। কায়নাত লজ্জায় গুটিয়ে নিল নিজেকে। নুসরাত ঠোঁট চিপে হাসছে। নিধি হালকা কেসে গলা পরিষ্কার করে বলল, স্বামীর আদর সোহাগ পেয়েছিস বুড়ি? কায়নাত বিছানা থেকে হুড়মুড়িয়ে নেমে পড়ল। চোখ পাকে সবার দিকে তাকিয়ে পড়ল। জামাই তো আদর সোহাগ করার জন্যই। তোমার জামাই তোমাকে সোহাগ করলে আমাকে করবে না? তোমরা সবাই খুব খারাপ, যাও তো। দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল কায়নাত। ওরা তিনজন হু হু করে হেসে উঠল। নিশি বলল, ভাইয়া ওর খেয়াল রাখার জন্য আমার কলেজে ওকে ভর্তি করে দিয়েছিল। তোমরা জানো ওর জন্য কত টাকা পেয়েছি ভাইয়ার কাছ থেকে? তাই তো বলি, ভাইয়া তোকে এত টাকা দেয় কেন? নিশা বলল, ওদের দুজনকে দেখলে আমার অনেক হিংসে হয়। স্বার্থ ভাই শুধু বকে আমাকে। নুসরাত নিশার মাথায় গাচ্চা মেরে বলল, বিয়ের পর সোহাগ করবে। নিশা মুখ বাঁকালো। তিনজন মিলে আলাপ আলোচনায় ঘরটা মাতিয়ে রাখলো। কায়নাত অর্ণর ঘরে এসে ওয়াশরুমে গিয়ে সোজা গোসল সেরে বের হলো। অর্ণ কায়নাতের ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছে দিচ্ছে। মেয়েটা শরীর খারাপ, চোখে মুখে অদ্ভুত ক্লান্তি। অর্ণ আর চোখে ওর বদনখানা দেখেই বলল, শরীর বেশি খারাপ লাগছে? কায়নাত মাথা নাড়িয়ে না বুঝালো। অর্ণ তোয়ালে বারান্দায় দিয়ে এসে বইয়ের পাশে বসে কাছে টেনে নিল। কায়নাত চোখ বন্ধ করলো। স্বামীর বুকে মাথা রেখে অর্ণ হাত বুলিয়ে দিল মাথায়। অর্ণ একটু ঘুমাও যান।
আমার কিছু ভালো লাগছে না। কেন? আপনি সত্যিই চলে যাবেন? অন্য উত্তর দিল না। কায়নাত তো আর উত্তর শুনতে চাইল না। নীরবতায় ঘুম গাঢ় হলো মেয়েটার। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে কায়নাতকে বালিশে শুইয়ে দিয়ে ঘরের লাইট বন্ধ করলো। সকালবেলা কায়নাত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে অর্ণর ঘর পরিষ্কার করলো। কিছুদিন না থাকায় সব নোংরা হয়ে গেছে। অর্ণ অফিসে চলে গেছে, নিশা গেছে পরীক্ষা দিতে। বাড়িতে এই মুহূর্তে মেয়েরা ছাড়া আর কেউ নেই। নিধি কয়েকদিন পরে খুলনা যাবে, তার পরীক্ষা সামনে মাসে। কায়নাত নিধির শরীর ঘেঁষে সোফায় বসে আছে ড্রয়িং রুমে। বেলি বেগম কায়নাতের শুকনো মুখ দেখে বললেন, বড় বউয়ের মন খারাপ কেন? কোথায় নানি? আমি ঠিক আছি। তা তো দেখতেই পারছি। আমার নাতি বকেছে তোমায়? না না, উনি কেন বকবেন? তাহলে? কিছুই হয়নি, চিন্তা করবেন না। বেলি বেগম আর ঘাটলেন না। নুসরাত ফোনে সময় দেখে বলল, 11টা চেক আপ আছে আমার, কে যাবে আমার সাথে? নিধি আর কায়নাত দুজনেই যেতে চাইল। ওরা রেডি হয়ে নিচে নামতেই গাড়ির ড্রাইভার রওনা হলো হসপিটালের রাস্তায়। নিধি আজ চোখে নুসরাতের দিকে তাকালো। নুসরাত বাইরের দিকে তাকিয়ে আছে এক মনে। নিধির মনে হলো নুসরাত কিছু নিয়ে খুব চিন্তা আছে। সে ধীর স্বরে বলল, তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো আপু? হ্যাঁ। তুমি কি কিছু নিয়ে চিন্তায় আছো? না তো। কেমন যেন লাগছে কয়েকদিন ধরে তোমাকে। শরীরটা ভালো থাকে না, জানোই তো। নিধি মাথা নাড়ল। হসপিটালে পৌঁছে নুসরাতের চেক আপ করে ওরা বের হলো হসপিটাল থেকে। প্রেম আজ কোনো হসপিটাল গেছে যেন প্রেম আজ কোন হসপিটালে যেন গেছে। নিধির খারাপ লাগলো প্রেমের সাথে দেখা না হয়। বাড়ি ফিরে সন্ধ্যাবেলায় নুসরাত শুয়েছিল নিজের ঘরে। হঠাৎ ফোনে বেজে ওঠায় ঘুম ঘুম ভাব ছুটেই গেল। ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকাতে অস্বস্তিতে ফোন বন্ধ করে রাখলো। বেলি বেগম কিছুক্ষণ পরে ঘরে ঢুকে নুসরাতকে ফল কেটে দিয়ে চলে গেলেন। নিচে বেহরুজ বেগম কায়নাতের জন্য নারিকেল পুলি পিঠা বানাচ্ছে। কায়নাত শাশুড়ির পাশে বসে সব কিছু দেখছে লক্ষ্মী মেয়ের মতন। সাইমা গালে হাত দিয়ে বসে আছে উবু হয়ে। কায়নাত সাইমাকে আজ চোখে দেখে বলল, আম্মু, জাইমাপুর বিয়ে হবে না? হিরান ভাই তো 4 বউ নিয়ে দিব্যি সংসার করে। সাইমা মুখ ফুলিয়ে তাকালো। বেরুজ বেগম শব্দ করে হেসে ফেলেন, বললেন, 4 বউ নিয়ে সংসার আর কথায় করছে। এক বাড়িতে 4 বউকে রেখেছিল বলেই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল বড় বউ। আগুন? হ্যাঁ, আগুন। তারপর থেকে ছেলেটার কপালে দুঃখ লেগে আছে। শুনেছি ছোট বউয়ের নাকি বাচ্চা হবে। কানাত শুকনো ঠোক গেল। এককালে তার সতীর নিয়ে সংসার করার ভীষণ ইচ্ছে ছিল। তখন বুদ্ধি শুদ্ধি হয়নি, তবুও সে ভাবতো সতীর নিয়ে সংসার করলে একটা বোন পাওয়া যাবে। আর এখন জামাইয়ের ধারের কাছেও কোনো মেয়ে মানুষ দেখলে তার শরীর পিত্তি চলে যায়। সময়ের তালে তালে দিন গড়াচ্ছে নিজ গতিতে। নিশার পরীক্ষা শেষ হয়েছে, মাসখানেক হতেই চলো। নিধি খুলনা গেছে বেশ কয়েকদিন হয়েছে। অর্ণর আজ অফিসে লাস্ট ডে। তার সামনের সপ্তাহে অর্থাৎ 27 তারিখ শুক্রবারে ফ্লাইট। আজ চৌধুরী বাড়ির টুকটাক খাবারের আয়োজন চলছে। নিশা আজ গাঢ় গোলাপি রঙের একটা গর্জিয়াস সিল্ক শাড়ি পরেছে। নুসরাত তার উঁচু পেট নিয়ে নিশার ঘরের বিছানায় বসে আছে। কায়নাত নিশার সাজ দেখে গাল ভরে হাসল। তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে আপু। নিশা লাজুক হাসলো। কায়নাত নিজের পরনের শাড়ি ঠিক করে আয়নার নিজেকে একবার দেখে নিল। নুসরাত ক্লান্ত বদনে পানে তাকিয়ে বলল, চলো আপু, তোমাকে আমি নিচে দিয়ে যাই। নুসরাত মাথা নাড়িয়ে কষ্ট করে উঠে দাঁড়ালো। নিশাকে রেখে ওর নিচে নামতেই দেখতে পেল স্বার্থ আর তার পুরো পরিবার হাজির। কায়নাত সবাইকে সালাম দিল। সেহরও এসেছে স্বার্থর সাথে। নুসরাত গিয়ে বসলো বেলি বেগমের পাশে। সে নুসরাতের চোখের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। মেয়েটার চোখের নিচে কালি পড়েছে, আগের থেকে অনেক বেশি গুলুমুলু হয়েছে। প্রেম বাবার পাশে বসে আছে। আদাল আর আয়মান বাইরে গেছে কিছু প্রয়োজনীয় জিনিস আনতে। অর্ণ বোধ হয় অফিস থেকে এসে ফ্রেশ হচ্ছে। মাসফিক চৌধুরী কায়নাতের দিকে তাকালেন, বললেন, অর্ণ কোথায় মা? বাবা, উনি বোধহয় ফ্রেশ হচ্ছেন। যাও গিয়ে ডেকে নিয়ে আসো। কায়নাত অর্ণর ঘরে এসে দেখলো লাট সাহেব গায়ে সাদা পাঞ্জাবি পরে জড়িয়ে চুল ঠিক করতে ব্যস্ত। কায়নাত পেছন থেকে গলা উঁচিয়ে বলল, সবাই তো চলে গেছে, আপনাকে ডাকছে নিচে। অর্ণ ঘাড় ঘুরিয়ে বইয়ের দিকে তাকালো। আজ
বউ তার লাল চুকচুকে শাড়ি পরেছে। সে চুল ঠিক করে কানাতের কাছে এগিয়ে গিয়ে বউয়ের কাজ জড়িয়ে ধরল। ঘরের বাইরে বের হতে হতে ফিসফিস করে বলল, অর্ণ চৌধুরীর লাল বউ আজ বউ সেজেছে আবার। কানাত উত্তর দিল না, মুখ ভার। সে দাঁড়িয়ে গেল, কানাতকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কথা কেন বলছো না? কি বলবো? কি বলবে মানে? এমনিতে তো কান ঝালাপালা করে দাও, আজ কি হলো? কিছু হয়নি। অর্ণ আর খাটল না, কানাতের হাত ধরে নিচে নেমে এলো সে। বাবার পাশে গিয়ে বসতে স্বার্থ বাবা বললেন, অর্ণর কি খবর? তোমার নাকি ডেট পড়েছে? কত করে বারণ করলাম, তবুও শুনলো না। দেশে বউ সংসার রেখে বাইরে গিয়ে থাকার কোনো মানে হয়? সেটাই তো কথা, বউ রেখে আবার বাইরে যাওয়ার কি দরকার অর্ণ? অর্ণ কোনো উত্তর দিল না। কানাত অর্ণর দিকে তাকিয়েছিল উত্তর আশায়। এই একটা প্রশ্ন সে হাজারবার করেও কোনো উত্তর পায়নি। অর্ণ নিজের সিদ্ধান্তে অটুট, সে যাবে মানে যাবেই। কানাত নিশাকে নিয়ে এলো কিছুক্ষণ পরে। স্বার্থ আর নিশাকে পাশাপাশি বসানো হলো। আজ স্বার্থর পরিবার স্বার্থর সোনা পাখিকে দেখতে এসেছে তার জন্য। হয়তো আজ বাগদান হবে, সামনে তো স্বার্থদেরও চলে যেতে হবে। আর মাসখানেক আছে তারা। স্বার্থ চাইছে নিশার সাথে বাগদানটা যেন সেরে রাখা হয়। স্বার্থর মা দুজনকে একসাথে দেখে মিষ্টি করে হাসলেন। নিশার মাথায় হাত বুলিয়ে বললেন, আমার ছেলে যে সত্যি একটা ছোট্ট পাখি বিয়ে করতে চাইবে কখনো ভাবিনি। আমি ভাবতাম নিশাকে হয়তো বোনের নজরেই দেখে, আর এখন দেখছি বোন নয় বউ বানানোর জন্য আমার পা ধরে কাঁদছে। সবাই হেসে উঠলো। স্বার্থ সবার সামনে বেহার মতো নিশার দিকে তাকিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, সোনা, তোকে আজ পাক্কা বউ বউ লাগছে। নিশা হেসে ফেলল। প্রেম সামনে থেকে নাক ছিটকে বলল, বিয়ে এখন হয়নি, এত ফুসে ফুসে কিসের? স্বার্থ কটমট করলো। এই বজ্জাটাকে কোনো কালে মন খুলে একটু প্রেম করতে দেয়নি। সব সময় পিছু লেগে কোনো না কোনো ঝামেলা পাকিয়েইছে। প্রেম স্বার্থর দৃষ্টি দেখে মুখ পাকালো। বউয়ের জন্য বুকটা ফেটে যাচ্ছে, আর এইদিকে স্বার্থ এসেছে বিয়ে ঠিক করতে। এই দুঃখ সইবে কি করে? আংটি বদল হলো তাদের। দুজনকে আলাদাভাবে কথা বলার জন্য ছাদে পাঠানো হলো। কায়নাত মেহমানদের খাতির যত্ন করতে ব্যস্ত, সে ভীষণ চুপচাপ। অনেক খেয়াল করলো ওর নীরবতা। নুসরাত নানির কাঁধে মাথা রেখে সবার আলাপ আলোচনা শুনছে। ছাদের দোলনায় দুই প্রেমিক প্রেমিকা বসে আছে পাশাপাশি। নিশার ছোটের কোণে মুচকি হাসি লেগে আছে প্রথম থেকেই। কাজল রাঙা চোখটা আজ খিলখিল করে হাসছে তার মতোই। স্বার্থ তার ছোট্ট পাখির মাথায় হাত বুলিয়ে বলল, কিরে এত খুশি কেন? নিশা মুচকি হেসে স্বার্থের দিকে তাকালো। হঠাৎ করে তার গালে আলতো ঠোঁট ছুঁয়ে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না আমাদের সত্যি বিয়ে হবে। কেন হচ্ছে না? আমি না কথা দিয়েছিলাম। নিশা জড়িয়ে ধরল ওকে, বলল, তোমাকে অনেক ভালোবাসি আমি। স্বার্থর ছোটের কোনায় প্রাপ্তির হাসে, চোখের হাসি। স্বার্থ নিশার চুলের এক গুচ্ছ কানে গুজে দিয়ে বলল, তোকে আমি ঠিক এভাবেই চাই, লাজুক, একটু চুপচাপ, কিন্তু চোখে ভরা শুধু আমার নাম। নিশার ঠোঁট টিপে হাসলো, ঘাড় উঁচে স্বার্থর চোখে চোখ রেখে বলল, তুমি আবার শুরু করলে? একটু পর কেউ এসে দেখলে কি ভাববে? কত সময় হয়ে গেল দেখেছো? দেখুক না, আমি গর্ব করে বলবো এইটা আমার পাখি, আমার নেশা, ভবিষ্যৎ বউ। তুমি কি আমায় সারা জীবন এভাবে আগলে রাখবে? কসম, তোকে কষ্ট দেওয়ার কথা আমি কখনো মাথায় আনবো না। আমার নিশু শুধু আমার ভালোবাসা পাবে। নিচে কায়নাত খাবার পরিবেশন করছে শাশুড়ির সাথে। সবাই খাবার টেবিলে বসেছে। নিশা স্বার্থর পাশে বসেছে। শেহের তাদের উল্টো দিকে। মাসফিক চৌধুরী শেহেরকে এত নীরব দেখে বললেন, শেহের, তোমার কি হয়েছে? কিছু না আঙ্কেল। সবাই তো বিয়ে শাদী করে ফেলেছে, তুমি কবে করবে? হ্যাঁ করবো আঙ্কেল, একজনের উত্তরের আশায় আছি। সবাই বিস্মিত হয়ে তাকালো। স্বার্থ খুকু করে কেসে উঠলো ওর কথা শুনে। কায়নাত তাড়াতাড়ি পানি এগিয়ে দিতে স্বার্থ পানি খেয়ে শেরের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, কি বললি? শের বিরক্ত হলো স্বার্থর কাছে কথা না বাড়িয়ে খাওয়ায় মন দিল। রাতে খাওয়া দাওয়ার পর স্বার্থরা বেরিয়ে এলো চৌধুরী বাড়ি থেকে। স্বার্থ তার পরিবারকে পাঠিয়ে দিয়ে শেরের বাইকে উঠল। বেশ কিছুটা দূর যাওয়ার পর লেকে গিয়ে গাড়ি থামালো শেহের। পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে রাখলো। স্বার্থ ঠোঁচ কামড়ে ওর হাবভাব দেখে শিকুচকালো। সে আজ ভীষণ অবাক হয়েছে শেহের কথা শুনে। শেহের তো কখনো কিচ্ছু লুকায় না, তাহলে আজ কি হলো? কেনই বা এত অদ্ভুত লাগছে ওকে?
সে শেরের পাশে পা মিলিয়ে শান্ত গলায় বলল, কে এসে